না, আপনি বলুন আমায়। আমি জানতে চাই। জানলেও কি আর না জানলেও কি, তোমায় আর আমি কোথাও যেতে দিচ্ছি না। এবার তুমি আমায় এই ভূপৃষ্ঠের যত নিকৃষ্ট পুরুষই ভাবো না কেন, তোমাকে আমার সাথে আমার কামরায় থাকতে হবে। হেয়ালি না করে বলবেন? সত্যি তুমি শুনতে চাও? তো আমি কি বলছি? না, বলবো না। যদি সবটা শুনে তুমি আবার আমার সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নাও। এতটুকু বলে অমিত ঘুরে যায়। না বাবা, আমি পারবো না নিজের পায়ে নিজে কুড়াল মারতে, একটা শাকচুন্নিকে নিজে ডেকে এনে ঘাড়ে চড়াতে। বাজে বকা বন্ধ করুন। বলতে হবে না আপনাকে। শুনতেও চাই না আমি। বলে আজদিন যাওয়ার জন্য পা বাড়ায়। অমিত পিছন থেকে তার হাতের কবজি টেনে ধরে। এক মুহূর্ত চোকাচুকি, তারপর অমিত এক ঝটকায় আজদিনকে নিজের কাছে টেনে আনে। আজদিনের মধ্যে নিজেকে চানোর ছটফটানি। অমিত ভারী কণ্ঠে মুখ খোলে। এই 6টা বছর তো তুমি আমাকে প্রতি মুহূর্তে ঘৃণা করে দিব্যি মেয়েকে নিয়ে জীবন কাটিয়েছো। আর আমি এই 6টা বছর তোমার ঘৃণা, অভিশাপ, নিজের প্রতি পাহাড় সমান আফসোস, এমন হাজারটা যন্ত্রণার শব্দ নিয়ে জীবন কাটিয়েছি। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে আজিন দাঁতে দাঁত চেপে তার ছেলে স্বরে বলে। সেগুলো আপনার এই কৃতকর্মের ফল। অমিত আজিনকে এক ঝটকায় ছেড়ে দেয়, পিছন ঘুরে কয়েক পা এগিয়ে যায়। মুখে তার। হ্যাঁ, নিকৃষ্ট পুরুষ আমি, এমন যন্ত্রণাই তো আমার পাওয়ার কথা। এবার অমিত আজরিনের মুখোমুখি হয়। শুনতে চাও তুমি আমার কৃতকর্মের এত ভয়ঙ্কর ফলের পিছনের কাহিনী? তাহলে শোনো। সেদিন তো তুমি মা হবে, সেই খুশিতে দিশেহারা। তোমার সেই খুশির মুহূর্তে নিজের মায়ের কল এসেছে বিধায় বেরিয়ে যাও মোবাইল হাতে। তারপরে আমার জীবনে এসে পড়ে আমার কৃতকর্মের ফল ভোগ করার সময়। অতীত চেম্বারে তখন শুধু অমিত আর ডাক্তার সেলিনা নাসিম। অমিত আর আজরিনের বাচ্চা হওয়ার আনন্দে ডক্টর সেলিনার মুখে সেই উজ্জ্বল হাসি, মুহূর্তে ওনার মুখে সেই হাসি মুছে যায় যখন তিনি রিপোর্টের পরের পাতাটা উল্টান। ওনার চোখ কুঁচকে যায়, আতঙ্কিত গলায় বলে ওঠেন। মিস্টার সিকদার, কি হয়েছে ম্যাম? ডক্টর সেলিনা রিপোর্টের পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলতে লাগলেন। আপনার স্ত্রীর হার্টে জন্মগত একটি সমস্যা আছে, কার্ডিওমায়োপ্যাথি। গর্ভাবস্থায় ওনার হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়বে। যদি বাচ্চাটা পূর্ণ মেয়াদে চলে যায় তাহলে আপনার স্ত্রীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। কথাটা শুনেই অমিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শরীরের ভেতর অদ্ভুত এক কাঁপুনি ছড়িয়ে পড়ে। আত্মা পর্যন্ত শিউরে ওঠে, পায়ের নিচের মাটি যেন আশঙ্কিক সরে গেছে। কিছুক্ষণের জন্য সে বাকরুদ্ধ হয়ে গেল, তবু কণ্ঠের সমস্ত শক্তি জড়ো করে বলে। কই, আমি তো ওর এই রোগের সম্পর্কে কিছুই জানি না। ডক্টর সেলিনা দীর্ঘশ্বাস ফেলে বলে। হয়তো আপনাকে জানানো হয়নি। এমনটা হয়, মেয়েদের বিয়ের আগের প্রবলেম থাকলে অনেক সময় শ্বশুরবাড়ির লোকদের বলা হয় না। আপনার কোথাও ভুল হচ্ছে না তো? ডাক্তার রিপোর্টটা সামনে পানে এগিয়ে দিয়ে বলেন। রিপোর্টে স্পষ্ট লেখা। আমি বুঝলাম না, আপনার মতো একজন মানুষ কোনো প্ল্যানিং ছাড়া বাচ্চা নেওয়ার মতো সিদ্ধান্ত নিল কিভাবে। অন্তত একবার তো আপনার ডাক্তার দেখানো উচিত ছিল। অন্য একটা প্রাণকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার মতো শারীরিক অবস্থা আপনার স্ত্রীর আছে কিনা সেটা তো আপনি একবার যাচাই করতেন। অমিত যেন পাথর হয়ে গেল। তার ধীরে ধীরে নিজেকে অপরাধী মনে হতে লাগলো। তার ভুলে আজ আজরিনের জীবন বিপদের মুখে, এই সত্যটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ডক্টর সেলিনা আরও বলেন। এটা খুব সিরিয়াস, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার স্ত্রীকে যেভাবেই হোক মানিয়ে কয়েকদিনের মধ্যেই অ্যাবর্শন করিয়ে ফেলুন। যত বাচ্চাটা বেহে থাকবে ততই ওনার মায়া বাড়তে থাকবে। মা তো নিজের জীবন দিয়ে হলেও বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাইবে, কিন্তু আপনাকে কঠিন হতে হবে। যে করেই হোক ওনাকে রাজি করাতে হবে। অমিতের কোনো প্রতিবাক্য নেই, কোনো প্রতিক্রিয়াও নেই, শুধু নিজের ওপর তীব্র রাগ জমতে জমতে সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় এবং দ্রুত পায়ে বেরিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আজদিন মায়ের সাথে কথা শেষ করে দরজা ঠেলে ভেতরে ঢুকে। অমিতের এমন প্রতিক্রিয়ায় কিছু বুঝে উঠতে পারে না সে। এদিকে অমিত সোজা যায় গাড়ির কাছে, দরজাটা খুলে ড্রাইভিং সিটে বসে ধপাস করে দরজাটা আটকায়। স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে নিজের ভেতর জমে থাকা অপরাধ বোধে ছটফট করতে থাকে। মনে হতে থাকে ওই দিন রাতে তার একটা ভুল, আজ আজরিনের জীবন বিপন্ন। সে কিছুতেই মানতে পারছে না। অতীত সমাপ্ত, বর্তমান।
অমিতার মুখে সবটা শুনে আজরিন স্তব্ধ, পাথরের ন্যায় দাঁড়িয়ে। নড়ার ক্ষমতা যেন তার নেই, নড়লেই যেন সে দুমড়ে মুচড়ে পড়বে। অমিত নিজেই কাপা কণ্ঠে বলে, আমি সেদিন পরিস্থিতি কিভাবে সামলাবো ভুলে যাই বউ। আমার তোমাকে বলার মতো সাহস হয়নি যে আমার সেদিন রাতের ভুলে তোমার জীবন ঝুঁকিতে। কটাক্ষ হাসি চেপে আজরিন প্রতিবাক্যে বলে, আজও বলছেন ওই রাতের ভুল? একটু থেমে আবার, বাদ দেন। বুঝলাম আপনার সেদিন সত্য বলতে সাহস হয়নি। এই বাচ্চা পৃথিবীতে আসলে আমার জীবন ঝুঁকিতে। অথচ আপনার সাহস হয়েছে বলতে আপনি বাবা হতে প্রস্তুত না। আপনি বাচ্চা চান না, নিষ্পাপ প্রাণের মৃত্যু চান আপনি। অমিত হাসে, একটা তিক্ত হাসি হাসে। কারণ আমি পাগল হয়ে গিয়েছিলাম, তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তোমাকে হারানোর ভয় সেদিন আমায় পাগল করে দিয়েছে। তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে দিব না, সেই লোভ আমায় ঠিক ভুলের ব্যবধান ভুলিয়ে দিয়েছে। তাই আমার মধ্যকার শব্দগুলো বের হয়েছিল সেদিন বিষ হয়ে। চমকাই অমিত এসে একবার আজরিনের দুকাত শক্ত করে ধরে, দুজনের চোখে একে অপরের সম্মুখে। অমিত শান্ত শীতল স্বরে বলে ওঠে, বিশ্বাস করো, সেদিন আমি বলেছিলাম এটা আমার মিস্টেক। তা ঠিক, তবে তোমাকে অ্যাবর্শন করার কথা এটা আমি নিজের ইচ্ছে বলিনি। সবসময় তুমি তো আমায় রাক্ষস ডাকো, তাহলেও আজ সত্য বলো, কখন তোমার এমন মনে হয়েছে আমি এতটা পাষাণ যে কারো মৃত্যু চাইবো, তাও নিজের জন্য? আর সে তো ছিল একটা নিষ্পাপ প্রাণ, আমারই অস্তিত্ব। অমিত আজরিনকে ছেড়ে দেয়। আমি সেদিন যা বলেছি সেসব শুধু প্রথমবার তোমাকে হারানোর ভয়ে আমাকে গ্রাস করে ফেলেছে, তাই বলেছি। অমিতের স্বর নিস্তেজ হয়ে আসে। অথচ দেখ, আমি তোমায় সেই হারিয়ে ফেলি। এমন মানুষের সাথে কে থাকবে বলুন? সেটাই, তবে আমি তোমার মধ্যে আমার প্রতি যে উন্মাদনা দেখেছি, আমি ভেবেছি তুমি আমার সঙ্গে থাকবে, যে কোনো কিছুর বিনিময়েই হোক না কেন। হয়তো এই ধারণাটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল। ঠিক, তুমি চলে যাওয়ার 15 দিন পর একটা পার্সেল আসে। প্রথমে তো আমি সেটা ছুঁয়েও দেখিনি, পরে একদিন ডাক্তার সেলিনার কল আসে আর তিনি পার্সেলটার কথা বললেন। তখন আমি সেটা খুলে দেখি, তাতে আমি পাই সেদিন হাসপাতালে রেখে আসা তোমার রিপোর্টটা আর একটা চিঠি। আজরিন নিচু স্বরে আওড়ালো, চিঠি? চিঠি ডাক্তার সেলিনার। মিস্টার সিকদার, আমি গভীর অনুতাপের সঙ্গে আপনাকে লিখছি। সেদিন আপনার স্ত্রীর রিপোর্ট দেখে আমি যে ভয়াবহ তথ্য আপনাকে জানিয়েছিলাম তা সত্য ছিল না। আমার সহকর্মী ভুলবশত আজরিনের ফাইলটি অন্য একজন রোগী নাম আরমিন হোসেন এর ফাইলের সঙ্গে বদলে ফেলেছিল। দুঃখজনকভাবে আমি নামটি পড়লেও সেখানে আরমিন হোসেনকে আজরিন হোসেন ভাবি এবং অন্যান্য বায়োতথ্য যাচাই না করেই ওনার রিপোর্টটাকে আপনাদের ভাবি। পরে আপনারা যখন ফাইলটা রেখে তাড়াহুড়ো করে একজনের পর আরেকজন বেরিয়ে যান, ফাইলটি রাতের দিকে পেয়ে আবার পুনরায় পড়ি এবং বুঝতে পারি এটি একটি মারাত্মক ভুল। আমি সঙ্গে সঙ্গে আপনাকে কল করার চেষ্টা করেছি, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। এর মধ্যে দিনের বেলাতেই জরুরি কাজে আমাকে দেশের বাইরে যেতে হবে এই সিদ্ধান্ত হয়। তাই আপনার সাথে যোগাযোগের আর কোনো মাধ্যম না পেয়ে বাধ্য হয়ে চিঠির মাধ্যমে জানাচ্ছি। আমি জানি না আমার এই ভুল আপনার জীবনে কিছুটা সময়ের জন্য কী পরিমাণ ক্ষতি ডেকে এনেছে। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। রিপোর্ট বদল হয়েছিল, এটাই সত্য। যেটা এখন আপনার কাছে, এটাই আপনার স্ত্রী রিপোর্ট। ডাক্তার সেলিনা নাসিম। সব শুনে আজরিন দাঁড়িয়ে আছে পাথরের মতো, তার নিঃশ্বাস আটকে আসছে। 6 বছরের ভুল বোঝাবুঝি একটা রিপোর্টের পাতায় ধ্বংস হয়ে গেছে 3টা জীবন। সুরাইয়ার রুমে হুলুস্থুলুস অবস্থা। হাতের ক্যানোলা ছিঁড়ে ফেলতে ফেলতে দরজার পানে ছুটতে চাইছে সুরাইয়া। তাকে সামলানো কারোর পক্ষে সম্ভব হচ্ছে না, যেন পৃথিবীর সমস্ত শক্তি এই মুহূর্তে এসে ভর করেছে তার শরীরে। অমিত আর আজরিন দৌড়ে ঢুকে সবার থেকে নিজেকে ছিনিয়ে সুরাইয়া যখন পা বাড়ায় দরজার পানে, আরিফ তখন দুহাতে সুরাইয়াকে পিছন থেকে আঁকড়ে ধরে, প্রায় কাকুতি মিনতি স্বরে বলে, কি করতে চাইছো সুর? শান্ত হও, আমাকে কিছু বলার সুযোগ দাও, আমাকে একটু সময় দাও। ঠান্ডা মাথায় সব কিছুর মীমাংসা করব আমরা। জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও তোমার মন তো আমার পাপের চেয়েও বড়। আমাকে একবার ক্ষমা করে দিতে পারো না? একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব, কথা দিচ্ছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় আরিফ। অপরদিকে তার হাতের ভেতর ছটফট করতে থাকা সুরাইয়াকে সামলাতে সামলাতে সে রীতিমতো হিমশিম খাচ্ছে, বারবার হেরে যাচ্ছে। মেয়েটার শক্তির কাছে আজ সে সম্পূর্ণ পরাজিত। সুরাইয়া দাঁতে দাঁত চেপে বলে ওঠে,
ছাড়ো আমায় আরিফ। তুমি জানো আমি শান্ত মানুষ, হয়তো এটা জানো না আমার মধ্যে যখন ক্রোধের আবির্ভাব হয় তখন আমি সব কিছু ধ্বংস করার ক্ষমতা রাখি। তাই বলছি আমাকে শান্ত থাকতে দাও। নিজের ধ্বংস দেখতে না চাইলে ছাড়ো আমায়। দপাস করে সুরাইয়ার পায়ের কাছে বসে পড়ে আরিফ। তার একটা পা পিছন থেকে জাপটে ধরে চোখ দুটো অশ্রুতে সাগর, ভাঙ্গা কণ্ঠে বলে, সুর, আমার হয়তো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটা আমি। আমার উপর একটু দয়া করো, যেভাবে হোক দয়া করো। তোমার দয়ার সবচেয়ে বড় দরজা আজ আমার জন্য একটু খুলে দাও। সুরাইয়ার চোখে জল নেই, মুখে কোনো কম্পন নেই, স্থির সামনে পানে তাকিয়ে বরফ ঠান্ডা দৃঢ় কণ্ঠে বলে, আমি এতটাও উদার নয় আরিফ। যে মুহূর্তে শুনেছি তুমি অন্য কারো, সেই মুহূর্তেই মনে কবর খুঁড়ে তোমায় দাফন করেছি। তোমার জীবিত রুহুর মাগফিরাত কামনা করি। আল্লাহ তোমার আমি বিহীন নতুন দাম্পত্য জীবনকে জান্নাতবাসী করুক। খোদা হাফেজ। কথাটা শেষ করে পা ছাড়িয়ে নেয় সুরাইয়া। সে যেন প্রাণহীন এক মানুষ, না কোনো অশ্রু না কোনো অনুতাপ, সোজা দরজার পানে হাঁটতে থাকে। এলোমেলো পায়ে পেছন থেকে কাপা কণ্ঠে জাহানারা পিপি ডাকেন। সুরাইয়া, সেই ডাককে উপেক্ষা করার ক্ষমতা সুরাইয়ার হয়ে ওঠে না। সে থামে, কিন্তু ফিরে তাকায় না, বলে, বাধা দেবেন না মা। বোমা হয়ে নয়, সবসময় মেয়ে হয়েছিলাম আপনার কাছে। সম্মান করেছি, আজীবন করব। এই মুহূর্তে এমন কিছু বলবেন না যাতে আপনার কাছে আমাকে বাধ্য হতে হয়। একবার শুধু আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবুন, তারপর বলুন। জাহানারা পিপির ঠোঁট নড়ে, কিন্তু কথার আসে না। সুরাইয়ের পা চলতে থাকে, পেছনে সবাই উদ্বিগ্ন, কথা গলায় আটকে আছে। কিন্তু কেউ কিছু বলছে না, কারণ কেউ এখনো স্পষ্ট বুঝতে পারছে না সুরাইয়া আদৌ কি করতে চলেছে। সুরাইয়ের পিছন পিছন ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে সবাই। ততক্ষণে সুরাইয়া সোজা ঢুকে পড়ে নিচের সেই রুমে, যেখানে এশান, রাফি আর অরিন খেলছিল। চোখ ঘোরাতেই থেমে যায় তার পদাচরণ। বিছানায় উপর হয়ে পড়ে আছে রাহি, বালিশ ভিজে একাকার, নিঃশব্দ কান্নায় কাঁপছে তার দেহ কানা। কঠিন মুখে সুরাইয়া ধীরে এগিয়ে এসে রাহির কাঁধে হাত রাখে, চাপা কম্পন কণ্ঠে ডাকে, মা। নির্বিকার রাহি সাড়া দেয় না। সুরাইয়া আরও একবার ডাকে, মা, রাহি শুনছিস? এবার মুখ তোলে রাহি, ফুলে ওঠা চোখ মুখ রক্তিম দৃষ্টি তার। মাকে দেখে আর নিজেকে সামলাতে পারে না সে, ঝাঁপিয়ে পড়ে মাকে আঁকড়ে ধরে। কান্না আটকানো গলায় সে ফোপাতে ফোপাতে আওড়ালো, মা, এসব কি হয়ে গেল বাবা? বাকিটুকু কান্নায় ভেসে যায়। এক মুহূর্তের জন্য সুরাইয়া চোখ বন্ধ করে, তারপর ফিসফিসিয়ে বলে, চুপ কর, রাফি তাকিয়ে আছে। হতবিহ্বল চোখ শুধু রাফি না, অরিন, ঈশানও তাকিয়ে আছে তাদের পানে। নিষ্পাপ চোখগুলোতে সামনের শোকাবহ দৃশ্য নিয়ে প্রশ্ন জমে আছে। সুরাইয়া রাহির মুখ তুলে নেয়, লাল হয়ে থাকা চোখের জল নিজের আঙ্গুল দিয়ে মুছে দেয়, আর বলতে থাকে, কোনো প্রশ্ন না করে মায়ের সঙ্গে যাবি। রাহি কাপা কণ্ঠে বলে ওঠে, মা, যাবি এই ছন্নছাড়া মায়ের সঙ্গে? রাহি মাথা নাড়ে, সম্মতি দেয়। তাহলে চল। রাহি হাত ধরে দাঁড়ায় সুরাইয়া, অন্য হাতে রাফির ছোট্ট হাতের কবজি চেপে ধরে। রাফি বিস্মিত চোখে মায়ের পানে তাকায় আর নিষ্প্রাণ স্বরে বলে, কোথায় যাচ্ছি আমরা মা? উত্তর দেয় না সুরাইয়া, তার মুখ পাথরের মতো শক্ত। রাহি হাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয়, নিরন্তর পড়তে থাকা চোখের জল। দরজা পানে এগিয়ে যায় তিনজন। পাশ থেকে জাহানারা পিপির অপরাধ বোধের কাপা স্বর, বৌমা, আশঙ্কিক কোথা থেকে আরিফ ছুটে আসে। তার পিছন পিছন ঈশিতা আর নাজিম। সে হুট করে হাঁটু গেড়ে হাত জোর করে বসে ছুরাইয়ের পথ আটকে বলে ওঠে, সুর, তুমি কি করছো? আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা মাথায় এলো না, মরে যাবো আমি। নির্বিকা সুরাইয়া তাকে পাশ কাটিয়ে ছেলে মেয়ে দুটোকে নিয়ে এগোয়। আরিফ অসহায়ের মতো অমিতের দিকে তাকিয়ে বলে ওঠে, অমিত, ওকে আটকা, ও চলে যাচ্ছে। অমিত সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, থাম সুরাইয়া, এইভাবে তুই রাফিকে নিয়ে চলে যেতে পারিস না। এত রাতে তুই কই যাবি? সব ছেড়ে চলে যাওয়ার সমাধান না, আমরা বসি, কথা বলি, একটা সমাধান বের করি। সুরাইয়া থামে, ঠোঁটে তীক্ষ্ণ হাসি নিয়ে বলে, সমাধান? তাহলে সমাধানটা কি অমিত?
চারিদিকে চোখ বুলিয়ে নেয় সে। নিচু স্বরে ধারালো শব্দে সে বলে, বাচ্চাদের সামনে বলতে লজ্জা হচ্ছে, তাও বলছি সমাধান শেষ। আবার এই ফলাফল আসবে না তো আমি আমার 2 সন্তানকে নিয়ে এই বাড়িতেই থেকে যাব। তোমার পরিচয়ে যেমন কিছুই হয়নি। একটু থামে। না, মহান তুমি এটা বলতেই পারো, তাই বললাম। সবাই নির্বিকার লজ্জায় মুখ ঢেকে যায় অমিতের। সুরাইয়া অমিতকে উদ্দেশ্য করে নিজেই আরও বলে যায়, এটাই বলতে চাও বলো? ডিভোর্স না হলেও সমস্যা নেই। অর্জিন তো এখন অন্য কারোর সঙ্গে সংসার করছে, সেখানে সন্তানও আছে। তাহলে আমি মানিয়ে নিই তোমার সঙ্গে। আবার একটু থামে, চোখে আগুন, তার কণ্ঠের ক্রোধ নিয়ে আরও বলে, নাকি এখন ঈশিতাকে প্রকাশ্যে বিয়ে করবে, মিথ্যেটাকে সত্যের স্বীকৃতি দিবে, ওই পশুর সঙ্গে আমার নামমাত্র সংসার ফিরিয়ে দেবে? বলো কোনটা করবে? সে শব্দটা প্রায় চিৎকারে বলে সে ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, তোমাদের এই বিয়ে খেলা শেষ। আমার জীবন, আমার ছেলে মেয়ের জীবন। এবার এগিয়ে সে অমিতের গলা চেপে ধরে সুরাইয়া। তোমাকে ছোট ভাই ভেবেছি আমি। আমার স্বামী নামক ওই পশুটার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ঠকাতে, ওই নরপিশাচটার সঙ্গে দিতে? যে সত্য 5 বছর আগে প্রকাশ পেয়েছে, সেটা 5 বছর আগেই বেরোতে দিতে। তখন আমার রাফি ছোট ছিল, আমি তখন ওদের নিয়ে চলে যেতাম, যা হওয়ার তখনই হতো। অমিত অসহায় স্বরে আওড়ালো, সুরাইয়া, সব শেষ আমার। তুমি আমার সব শেষ করে দিলে অমিত। মহান হতে গিয়ে তুমি আমাদের 3টা জীবন নষ্ট করে দিলে। আমার সব শেষ। কথাগুলো বলতে বলতে মেঝেতে লুটিয়ে পড়ে সুরাইয়া। কান্নায় তার শরীর কেঁপে উঠছে। বুকের ভেতর জমে থাকা সবটুকু ভাঙ্গন একসাথে বেরিয়ে আসতে চাইছে। ছুটে আসে আজদিন, তাড়াহুড়ো করে সুরাইয়ার পাশে হাঁটু গেড়ে বসে, দুখাতে হাত রেখে নিষ্প্রাণ কণ্ঠে ডাকে, আপু। সুরাইয়া ভেজা অসহায় চোখ তুলে তাকায় আজরিনের পানে, থরথর করা ঠোঁটে ফিসফিসিয়ে বলে, সব শেষ আমার আজরিন। বাকিটুকু আর বলতে পারে না, মুখ গুজিয়ে দেয় আজদিনের পক্ষ পিঞ্জরে। সেখানে দেন একটু আশ্রয় খুঁজে পেতে চাইছে। আজরিন নিঃশব্দে তার মাথায় হাত বুলাতে থাকলো, তার চোখ দিয়ে পড়ছে নিঃশব্দ অশ্রু। কাঁদতে কাঁদতে সুরাইয়া আবার বলতে শুরু করে, সেদিন তুমি কেন অমিতকে ছেড়ে চলে গিয়েছিলে তা জানি না, কিন্তু আজ বুঝতে পারছি সেদিন তুমি এমনি এমনি নিজের সংসার ছেড়ে যাওনি। কতটা পড়লে, কতটা ভাঙলে এমন সিদ্ধান্ত নিতে হয় আজ বুঝতে পারছি। তার গলা আবার ধরে আসে, তবে চোখের জল থামে না। কান্না গিলে আবার বলে, আমার রাহির কি হবে আরজিন? রাফি না হয় ছেলে, কিন্তু রাহি তো আমার মেয়ে। তাকে নিয়ে আমি কোথায় যাব, কিভাবে বাঁচবো? ওর ভবিষ্যৎ, ওর জীবন। কাঁধে হাত রেখে মৃদুস্বরে ঈশিতার ডাকা শব্দটি সুরাইয়ার কানে আগুনের স্ফুলিঙ্গ হয়ে বিধে। সেই সঙ্গে ঈশিতার স্পর্শ তার ভিতরে দাও দাও আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করে। মুহূর্তে চোখে জমে ওঠে রাগের সমুদ্র, কণ্ঠে বজ্র গর্জন। তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? কথাটা বলে সুরাইয়া ঝটকা দিয়ে উঠে দাঁড়াতেই সিটকে ঈশিতা পিছিয়ে যায়। ছোট বোন ভেবেছিলাম তোমায়, আর জিনের জায়গায় তোমাকে বসিয়েছিলাম, আর তুমি কি না? অপূর্ণ বাক্যের ভেতরই সুরাইয়ার জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয়। তারপর এভাবে একের পর এক কথার আঘাতে সে ঈশিতাকে ভস্মীভূত করে দেয়। কলঙ্কে দাগ এঁকে দেয় ঈশিতার আত্মার গহীনে। এমনও কথা বলে যেগুলো ভারী হয়তো ঈশিতা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবে না। এরই মাঝে আরিফ ঠান্ডা কণ্ঠে সমস্ত দায় চাপিয়ে দেয় আজরিনের উপর। সব নষ্টের মূল তুমি। আমাদের দিন ভালোই যাচ্ছিল, তাহলে তোমার আবার এই পরিবারে ফেরার কি দরকার ছিল? থাকতে নিজের মতো করে, নিজের স্বামী সন্তান নিয়ে। আমাদের ব্যাস। আরিফের কথা শেষ হওয়ার আগেই অমিত গর্জে ওঠে, আর আজরিনের চোখে তখন অশ্রু অপমানের কাটা হয়ে গেঁথে আছে, কান্না গলায় আটকে। অমিত এগিয়ে এসে দাঁড়ায় আরিফের পানে, গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বলে, আর একটা কথাও শুনতে চাই না আমি। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর না। তোমরা এক একজনের পর এক একজন বারবার আমার মেয়েকে নিয়ে প্রশ্ন তুলছ, সেটা আমি আর সহ্য করব না। তোর মেয়ে?
জাহনারা পিপি বিস্মিত কণ্ঠে অরিনের পরিচয় সম্পর্কে না জানা সবার মনে প্রশ্ন ধ্বনিত হয়। অমিত দৃঢ়স্বরে বলে, হ্যাঁ, আমার মেয়ে, যাকে তোমরা আজরিনের অন্য কারো সংসারের সন্তান ভাবছ, সে আমারই মেয়ে। কি বলছিস অমিত? কৌতূহলের ভঙ্গিতে জাহনারা পিপি শুধালো। ঠিক শুনছো, 6 বছর আগে আজরিন শুধু একা যায়নি, অমিত ধীর কণ্ঠে বলে। আমার মেয়েকেও সঙ্গে নিয়ে গিয়েছে। তারপর অমিত একে একে সব খুলে বলে, কেন আজরিন তাকে ছেড়ে চলে গিয়েছিল, কি পরিস্থিতিতে আজরিন বাধ্য হয় এমন সিদ্ধান্ত নিতে, আর অমিতেরও ভুল কোন জায়গায়। কথাগুলো শেষ হতে জাহানারা বিবি চোখ ভিজে ওঠে। তিনি এগিয়ে এসে আজরিনকে অনুশোচনা আর মাতৃত্ব মিশানো আলিঙ্গনে জড়িয়ে ধরেন। ঠিক তখনই ড্রয়িং রুমে আবির্ভাব হয় একটা ফ্রেম হাতে, ছোট্ট পায়ে গুটি গুটি পদক্ষেপে মায়ের পানে এগিয়ে আসা অরিনের। তাকে দেখে জাহানারা বিবি মায়া ভরা চোখে তাকিয়ে বলেন, আমার দাদুমণি কত মিষ্টি দেখতে, ঠিক আমার অমিতের মতো। কাছে আসতে জাহানারা বিবি অরিনকে কোলে তুলে নিজের গালে তার গাল ছুঁয়ে আদুরে ভঙ্গিতে ভেজা চোখে মলিন স্বরে আওড়াতে থাকেন, আমার দাদুমণি, এতদিন তুমি কোথায় ছিলে? প্রথম যখন তোমায় দেখি তখনই আমার মনে হতে থাকে তুমি পর না। তোমার সাথে আমাদের শুধু রক্তের না, আত্মিকও সম্পর্ক। আমার দাদুমণি, আমার ছোট্ট অরিন। জাহানারা পিপির এমন আচরণে হতভম্ব অরিন এবার আজদিনের পানে তাকিয়ে নিজের হাতে থাকা ফ্রেমটা এগিয়ে দেয়, তারপর মুখ খোলে। মাম্মা, রাঘবত আঙ্কেল কেন তোমার পাথে বল খেতে দাঁড়িয়ে আছে? উনি কি তোমার বল? জাহানারা পিপি মৃদু হেসে বলেন, হ্যাঁ দাদু, উনি তোমার মায়ের বর। তাহলে কি উনি আমার পাপ্পা? হ্যাঁ দাদু, তুমি তো বেশ বুদ্ধিমতী, একেবারে বাবার মতো। ঠিক বুঝছো, উনিই তোমার পাপ্পা। অরিন ধূসর দৃষ্টিতে জাহানারা পিপির পানে তাকিয়ে বলে। মুহূর্তে মেয়েটা চটপট করে কেঁদে ওঠে। সবার দৃষ্টি, সবার সকল অভিনিবেশ এখন তাকে ঘিরে। ভুলে যায় তারা আগ মুহূর্তের কথা, মাথার উপরে ছায়া হারিয়ে ফেলে তিনটা ছন্নছাড়া মানবের কথা। আর এই দৃশ্যে দেখে অভিমানের পাথর আরও ভারী হয় সুরাইয়ের। না কোনো কথা, না শেষ বিদায়। নিঃশব্দে এই পরিবার থেকে সরে যায় শ্রেয়া। ছন্নছাড়া জীবনের সমস্ত ক্লান্তি চোখে নিয়ে ছেলে মেয়ে দুটির হাত ধরে অজানা ঠিকানার উদ্দেশ্যে পা বাড়ায় সে, অথচ কেউ তাদের খেয়ালও করে না, না তার স্বামী নামক অমানুষটা। তবে মায়ের হাত ধরে যেতে যেতে ছোট্ট রাফির চোখ জ্বলে ওঠে অরিনের পানে স্থির, কঠিন, অদ্ভুত এক দৃষ্টি। শিকদার পরিবারের আকাশে সূর্য ডুবে যাওয়ার কয়েকদিন কেটেছে। এখন বাড়ির ভেতরটা সন্ধ্যার মতোই থমথমে। আজ সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে ছাদের রেলিং আঁকড়ে একা দাঁড়িয়ে আছে আজরিন। দিগন্তের আলো হারাতে থাকা সূর্যের পানে নির্বাক চেয়ে আছে সে, যেন ধীরে ধীরে আলো হারানো গোলকটার সঙ্গে নিজের জীবনটাকেও মিলিয়ে দেখছে। সুরাইয়ার চলে যাওয়ার ঘটনাটা তাকে এখনও ভাবাচ্ছে। সেদিন এমন হলো, ছন্নছাড়া সুরাইয়া তো নিজের মতো করে রাফি রাহিকে নিয়ে চলে গেল, অথচ এই জটিলতার মাঝখানে আজরিন এক অনিচ্ছায় আটকে রইল। হিপনোটাইজ ভাঙ্গার মতো সবার যখন হুঁশ ফিরে, তারা যখন টের পায় তিনটি প্রাণের অনুপস্থিতি, মুহূর্তেই উন্মাদনা বিরাজ করে জাহানার পিপি সহ বাড়ির সবার মাঝে। তারা বাড়ির বাইরে ছুটে গিয়ে দেখে কোথাও তাদের দেখা নেই। তখনই আজরিন জানে সে একটা গাড়ি বুক করে তাকে নিতে আসার জন্য। সে গাড়িটা এখন কই? সবার বোঝার বাকি থাকে না, সোরেয়া সেই গাড়ি নিয়ে চলে গেছে। তখনই তড়িঘড়ি আজরিনের মোবাইল থেকে ড্রাইভারকে কল দেওয়া হয়। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। এভাবে কয়েকবারই কল দেওয়া হয়, প্রতিবার একই অবস্থা। একটা সময় চোখে রক্তাপ, অশ্রুসিক্ত ক্রোধে আর শোকে একাকার উন্মত্ত জাহানারা বিবি ঝাঁপিয়ে পড়েন আরিফের উপর। শার্টের কলার চেপে ধরে ওনার বিষণ্ণ কণ্ঠের গর্জন, জানোয়ার, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোদের মতো শয়তান কি করে আমার গর্ভে জায়গা পেল? কোন পাপের শাস্তি আমায় খোদা দিল যে তোদের মতো নিজ পশুদের দিয়ে আমার গর্ভকেই কলঙ্কিত করলো?
জাহানারা বিবির এমন রূপ দেখে রনি আর আজদিন ছুটে আসে। আজদিন কাপা কণ্ঠে বলে ওঠে, থামুন মা, রনিও বলে, শান্ত খালামণি। আপনার প্রেশার হাই হয়ে যাবে, শান্ত হন। কিন্তু শোকের আগুনে দগ্ধ জাহানারা বিবি কারোর কথা শোনেন না। এদিকে উদ্বিগ্ন অমিত ব্যস্ত ফোন কল নিয়ে। জাহানারা বিবির চোখে আগুন আর অশ্রুর মিশেল। তিনি আবার আরিফকে গর্জ কণ্ঠে বলেন, আমার বৌমা, দাদুমণি, দাদু ভাইকে যেখান থেকেই হোক ফিরিয়ে আনবি। তা না হলে আজ হয় তোর জীবনের শেষ দিন, না হয় আমার। কথাটা বলার মধ্যে জাহানারা বিবি চোখ পড়ে ঈশিতার উপর। এক পলকে এগিয়ে গিয়ে সপাটে এক থাপ্পড় বসান। ঈশিতা টলে পড়ে, তার হাত উঠে যায় গালে, চোখ টলমলো, জলে ভিজে ওঠে। কাপা স্বরে শুধু আওড়াল, মা। বোন। চিৎকার করে ছুটে আসে নাজিম। একমাত্র আদরের বোনের মাথাটা বুকে জড়িয়ে নেয় সে। এদিকে ঈশিতার মুখের মা ডাকে জাহানার বিবি আরো খেপে যান। বিষধর কণ্ঠে তিনি বলে ওঠেন, চুপ কর বেয়াদ্দপ, তোর ওই পাপ মুখে আমাকে মা ডাকবি না। তুই সব নষ্টের মূল। লজ্জা করলো না তোর একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে? দুনিয়ায় এত পুরুষ থাকতে তোর কেন বিবাহিত 2 বাচ্চার বাপের পিছে পড়তে হলো? জাহানারা বিবির কথার প্রতিবাক্যে নাজিমও দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমার বোনকে আর একটাও বাজে কথা বলবেন না খালা। আপনার ছেলে ফাঁসিয়েছে আমার বোনকে। ঈশান গর্ভে আসার আগ পর্যন্ত আমার বোন জানতোই না আসিফ যে বিবাহিত। ও প্রতারণার শিকার। আর এটার জন্য আমি আপনার ছেলে আর আপনাদের সঙ্গে কি করতে পারি আপনার কোনো আইডিয়াই নেই। জাহানারা বিবির চেহারায় তার ছেলের ছায়া। কণ্ঠে, কি করবে তুমি? যা হওয়ার তা তো আমাদের হয়েই গেছে। তোমার আর কি করার আছে? এবার চুপচাপ অপমানিত হওয়ার আগে তোমার এই পাপিষ্ট বোনকে নিয়ে আমার বাড়ি থেকে বের হও। আপনি মগের মুল্লুক পেয়েছেন নাকি? আমার বোন এই বাড়ি থেকে এক পাও নড়বে না। এটা ওর শ্বশুর বাড়ি হয়। দিব না আমি ওকে এই বাড়ির বইয়ের অধিকার, বইয়ের মর্যাদা। বোনের অধিকারের জন্য আমার যত দূর যেতে হয় আমি যাব। তবুও আমি আমার বোনের অধিকার ফিরিয়ে দিব। যা করা তুমি করে নিও। পথের ভিখারি বানিয়ে ছাড়বো আমি আপনাদের। ভয় দেখাচ্ছ? না, কি করতে পারি আপনাদের সঙ্গে সেটা বললাম। এভাবে তর্ক বিতর্ক, আহাজারি, উদ্বেগ সব মিলিয়ে চারিদিক জুড়ে নেমে আসে এক বিভীষিকাময় পরিবেশ। মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ যখন নিজ ইচ্ছায় হারিয়ে যায়, নিজেকে আড়াল করে ফেলে, তখন তাকে খুঁজে পাওয়া এক ধরনের যুদ্ধ। সেদিন অনেক খোঁজাখুঁজির পর সুরাইয়া আর রাফি রাহির কোনো সন্ধান মেলেনি। ব্যর্থ হয় যখন আরিফ, অমিত আর রনি বাড়ি ফিরে, তখন বাড়ির ভেতর শুরু হয় আরেক তুমুল ঝড়। জাহানারা বিপির অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে ওঠে। একটু পর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরেই আবার চিৎকার, চেঁচামেচি, অস্থিরতা, তারপর আবার অজ্ঞান। যখন জ্ঞান ফিরত তার প্রতিটি ক্ষণে ওনার ক্রোধ গিয়ে পড়ত আরিফের ওপর। কাপা কঠোর কণ্ঠে বলতেন, ঈশিতার একটা ব্যবস্থা কর আরিফ, আমি কোনো দিনও ওকে মেনে নেব না। কিন্তু পরিস্থিতি তো আর একতরফা নেই। ঈশিতার ভাই নাজিমও এক পায়ে দাঁড়িয়ে। এক ধরনের সংকল্প ওনার মাঝে, যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক তিনি লড়বেন। নিজের বোনের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা না করে তিনি পিছু হটবেন না। শিকদার বাড়ির অন্তর্মহলে নিজের বোনের প্রাপ্য জায়গা তিনি তৈরি করে দেবেনই। একটা পর্যায়ে সমস্ত রাক্ষোভের মাঝে জাহানার বিবি হার মেনে যান একটি মুখের পানে তাকিয়ে। সেটা হচ্ছে ছোট্ট ঈশান। যেই পরিস্থিতিতেই জন্ম হোক না কেন ঈশানের, সে তো ওনারই বংশের সন্তান, ওনার রক্তের উত্তরাধিকার। চোখের সামনে তাকে জন্ম নিতে দেখেছেন, ধীরে ধীরে বড় হতে দেখেছেন। বলতে গেলে তিনি ঈশানকে রাফি রাহির চেয়ে বেশি আদর যত্নে আগলে রেখেছেন। তাই চাইলেও তিনি ওকে অস্বীকার করতে পারেন না, নিজের থেকে দূরে ঠেলে দিতে পারেন না, যার কারণে অবশেষে একটা অস্থায়ী মীমাংসা হয়। ঈশিতাকে এই বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়, যাকে বলে পরিস্থিতির চাপে জায়গা পেল মনের দিক দিয়ে ঈশিতা শিকদার বাড়িতে জায়গা পায় না। আর এ সমস্ত টানাপোড়েনের মাঝখানে অদৃশ্য ফাঁকে
আটকে যায় আজিন। শয্যাশায়ী আশরাফ শিকদার বাড়ির এমন পরিস্থিতি জাহানার বিবির ভেঙে পড়া। তারপর জাহানার বিবির আজিনের কাছে অসহায় আবদার তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে জাহানার বিবির আকুতি উপেক্ষা করতে পারে না। নিজের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব গিলে ফেলে সে অদৃশ্য এক দায়বদ্ধতার কাছে মাথা নোয়ায়। শিকদার বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এক অনির্দিষ্ট দিনের জন্য।